আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। ধারাবাহিক যে সমাসের ক্লাস নিয়ে আমি ছিলাম, এর মধ্যে আমরা সমাসের শেষের দিকে চলে এসেছি এবং আজকের পর্ব 3 অর্থাৎ শেষ পর্ব। এটা নিয়ে আজকে কথা বলবো। এর আগে আমাদের সমাস নিয়ে 4টা সমাস আমরা শেষ করেছি। আজকে 2টা সমাস, প্রধান 2টা সমাস শেষ করব, তার সাথে অপ্রধান কিছু সমাস আছে, সেটা শেষ করে আমরা পরবর্তী যে সময়টা আছে এটাতে আমরা পরবর্তী ক্লাসের দিকে আগাবো। আমরা ক্লাসের দিকে একটু যাই এবং স্লাইডের দিকে একটু তাকাই। আর যেহেতু সমাস, আরেকটু বলে নিই যে সমাস যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদেরকে এবং প্রতিনিয়ত যেহেতু প্রশ্ন আসে, এই জায়গাটার কনসেপ্ট অবশ্যই আমাদের ক্লিয়ার রেখেই পরীক্ষা দিতে যাইতে হবে। আমরা স্লাইডে যাচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা বলছিলাম, সমাস নিয়ে যত কথা, আমি সমাস নিয়ে যত কথা পর্ব 3 অর্থাৎ শেষ পর্ব সমাস, আমরা বলছিলাম সমাসের বিভিন্ন যে ক্যাটাগরি আছে, অর্থাৎ 6 প্রকার, প্রধানত যে 6 প্রকার, 6 প্রকারের 4 প্রকার অলরেডি শেষ করেছি। এবং আজকের যে সমাস, এটা সমাসের মধ্যে, অর্থাৎ এই 6 প্রকারের মধ্যে সবচেয়ে জটিল মনে হয় অনেকের কাছে। আমার কাছে যেটা বলবো যে এই জায়গাটা জটিল, কিন্তু অর্থ যদি বুঝে পড়া যায় এবং যদি কনসেপ্টটা ক্লিয়ার করা যায়, তাহলে এই বহুব্রীহি সমাসটা অনেকাংশে সহজ। কিছু ট্রিক্স এবং কিছু টেকনিক দিয়ে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং সমস্ত পদ দেখে কিভাবে সমাস নির্ণয় করা যায় সেই জায়গাটাও আমরা দেখব। আমরা আসি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আমরা প্রথমেই বলছিলাম যে বহুব্রীহি সমাস আমাদের পড়তে হইলে 2টা জিনিস প্রথমেই মাথায় ঢুকাতে হবে। প্রথমেই 2টা জিনিস মাথায় রাখা লাগবে, যে এটা সংজ্ঞাটা আমরা একটু দেখি, তারপরে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। বলছে যে সমাসের পূর্বপদ বা পরপদের কোনোটার অর্থ, অর্থাৎ পূর্বপদ বা আচ্ছা একটু কি বলছে, পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে আলাদা অর্থ বুঝায়, তাকে কি বলছে, তাকেই বলছে বহুব্রীহি সমাস। অর্থাৎ এর আগে আমি যখন প্রথম ক্লাসটা নিই, তখন আমি বলছিলাম যে কি বহুব্রীহি সমাসের বিপরীত সমাস দ্বন্দ্ব, এবং দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না, তৃতীয় কোনো পদ আসবে। এবং দ্বন্দ্ব সমাসে আমরা বলছিলাম যে কি 2টা পদের অর্থই, অর্থাৎ পূর্বপদ পরপদ 2 পদের অর্থের কি প্রাধান্য থাকবে। এখন বলছে যে যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে আলাদা অর্থ বোঝায়, অর্থাৎ কি, অর্থাৎ তৃতীয়, অর্থাৎ কি বলছি, তৃতীয় পদ। কি বলছে, অর্থাৎ কি, অর্থাৎ তৃতীয় পদ কোনোটার অর্থ না বুঝিয়ে আলাদা অর্থ বোঝায়, অর্থাৎ 2 পদ বাদ দিয়ে নতুন একটা পদ যখন আসছে, তখনই সেটা কি বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। আমরা কিছু উদাহরণ দেখব নিচের দিকে, ব্যাসবাক্য সহ উদাহরণগুলো আছে। আমরা বলছি যে দশানন। এখন যখন আমি বলছি যে এই দশানন, এই দশানন কি, দশানন জিনিসটা কি, দশানন জিনিসটা রাবণের নাম, অর্থাৎ রাবণের নাম। এই যে রাবণের নাম দশানন, কিন্তু আমরা যখন ব্যাস বাক্য করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি 10 আনন যার, অর্থাৎ আনন শব্দের অর্থ কি, আনন শব্দের অর্থ মুখ বা কি মুখ, মুখ বোঝাচ্ছে। আনন শব্দের অর্থ কি বোঝাচ্ছে, মুখ বোঝাচ্ছে। এখন যখন আমি বলছি যে 10টা মুখ, এখানে 10 যখন বলছি কি 10টা মুখ না, 10টা মুখ না, এখানে 10টা মুখ বোঝাচ্ছে না, এটা 10টা মাথা বিশিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সেটা কে, সেটা রাবণ। অর্থাৎ পূর্বপদ পরপদ, অর্থাৎ পূর্বপদ ক্রস, অর্থাৎ পূর্বপদবাদ পরপদবাদ, পূর্বপদ বাদ যাচ্ছে, পরপদ বাদ যাচ্ছে, বাদ যেয়ে কি তৃতীয় কোনো পদ এখানে আসছে। পরবর্তী আমরা যাই, বলছে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে,
অর্থাৎ মুখে ভাত দেওয়া হয় অনুষ্ঠানে। এখন যদি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা জায়গায় যদি আমাকে মুখে ভাত দেওয়া হয়, তাহলে কি এটা মুখে ভাত হয়ে যাবে? এখন যদি কেউ এসে আমাকে মুখে ভাত দিয়ে দেয়, তাহলে কি এটা মুখে ভাত হয়ে যাবে? অবশ্যই না, মুখে ভাত হবে না। কারণ মুখে ভাত দেওয়া বলতে গেলে এটা হচ্ছে মুখে ভাত দেওয়াটা আসলে যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে হচ্ছে কি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা মুখে ভাত বলতে আমরা কি বুঝি। মুখে ভাত বলতে হচ্ছে আমরা হচ্ছে বুঝি যে এটা হচ্ছে একটা প্রোগ্রাম বা হচ্ছে কি অনুষ্ঠানের নাম। তাহলে মুখে ভাত কি? মুখে ভাত হচ্ছে একটা অনুষ্ঠানের নাম। পরবর্তীতে বলছে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। তাহলে কি বলছে? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। অর্থাৎ বউ ভাত যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে কি বউ ভাত সবাইকে পরিবেশন করে? না, কখনোই না, কখনোই না, পরিবেশন করে না। তাহলে এখানে কে করছে? এখানে হচ্ছে বউ ভাত একটা অনুষ্ঠানের নাম। যখন আমরা হচ্ছে আমি যখন একজন অতিথি হিসেবে যখন হচ্ছে বউ ভাতের দাওয়াত খাইতে যাচ্ছি, তখন কি কোনো একটা বউ এসে আমাকে খাইয়ে দিবে? প্রশ্নই আসে না। এখানে এখানে হচ্ছে একটা অনুষ্ঠান, হ্যাঁ, এখানে আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, মজা করছি, এবং হচ্ছে কি যদি পারি সম্ভব হয় তাহলে কি একটা গিফট, ভালো একটা গিফট দিয়ে বিদায় নিচ্ছি। এই তো, এটা হচ্ছে একটা অনুষ্ঠানের নাম। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু যাই। বলছে আমরা হচ্ছে এই যে বহুব্রীহি সমাস আছে, বহুব্রীহি সমাসের জানি আমরা হচ্ছে প্রধানত হচ্ছে 8টা ক্যাটাগরি, অর্থাৎ 8টা প্রকারভেদ আছে। আমরা 8টা প্রকারভেদ সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে কি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। আসি আমরা প্রথম যে ক্যাটাগরিটা আছে, আমি অর্থাৎ প্রথম ক্যাটাগরিটা যেটা নিয়েছি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে বলছে সমানাধিকরণ বহুব্রীহি। এখন বলছে যখন আমরা বলছি যে সমানাধিকরণ, তাহলে সমান যখন আমরা কোনো কিছুকে বলবো তখন তাকে কি বলতে পারি? যে এই পাশ ওই পাশ, দুই পাশ মিলে সমান, তাই না? দুই পাশ মিলে সমান, এটা আমরা বলতে পারি। তাহলে এটাও আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো যে হচ্ছে হত হয়েছে শ্রী যার, হতশ্রী, তাই না? এখানে আমরা এটা বলতে পারি যে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন, বা হচ্ছে কি বিশেষণ, বিশেষণ প্লাস হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য। এখন বিশেষণ প্লাস বিশেষ্য নিয়ে তো আমরা এর আগে কর্মধারয় সমাসও দেখেছি, তাই না? কর্মধারয় সমাসে দেখেছি যে হচ্ছে নীল আকাশ। নীল আকাশ বলতে গেলে কি বোঝাচ্ছে? নীল যে আকাশ, নীল আকাশ। আমরা একটু উদাহরণ নিচ্ছি এখানে, একটু ক্লিয়ার করার জন্য আমি একটু উদাহরণ নিচ্ছি। বলছি যে কি বলছে? নীল আকাশ, নীল আকাশ। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে বিশেষণ প্লাস বিশেষ্য, তাহলে কি নীল কি, নীল হচ্ছে কি বিশেষণ, নীল কি, নীল হচ্ছে কি বিশেষণ, এবং হচ্ছে আকাশ কি বিশেষ্য, আকাশ কি, আকাশ হচ্ছে বিশেষ্য। এখন যখন আমি বলছি যে এই যে নীল আকাশ, নীল যে আকাশ সেটা হচ্ছে কি নীল আকাশ, এবং নীল আকাশ বলতে এই আকাশকেই বোঝাচ্ছে, অর্থাৎ হচ্ছে পরপদ প্রধান। কি পদ? পরপদ, পরপদ প্রধান। আর আমাদের এখানে আমরা যেখানে আছি সেটা কি হবে? সেটা হচ্ছে কি হবে? কোনো পদে প্রধান না হয়ে তৃতীয় কোনো পদ আসবে। অর্থাৎ কোনো পদ না প্রধান হয়ে কি পদ আসবে? তৃতীয় কোনো পদ আসবে। তো এই যে নীল আকাশ যখন আমি বলছি, বা হচ্ছে নীল পদ্ম যখন আমি বলছি, বা নীল শার্ট যখন বলছি, একটা শার্টকেই বোঝাচ্ছে, অর্থাৎ ওই জিনিসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ ওটা হচ্ছে কি কর্মধারয় সমাসের মধ্যে যাচ্ছে। কিন্তু আমার এখানে কি বলছে? আমার এখানে বলছে যে হচ্ছে কি আমার এখানে বলছে যে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস, অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, পূর্বপদ কি বিশেষণ বা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্লাস হচ্ছে কি পরপদ হচ্ছে কি, পরপদ হচ্ছে নাউন বা বিশেষ্য, তাকে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলছে। এখানেও কি সব শর্ত ঠিক আছে যে বিশেষণ প্লাস বিশেষ্য ওকে, কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় পদ প্রদান হবে, অর্থাৎ হচ্ছে কি এই দুই পদের অর্থ না হয়ে অন্য কোনো অর্থ আসবে। আমরা একটু দেখব। বলছে হত হয়েছে সৃজার। এখন যখন হত আমরা বলছি, দেখো তো এটা কি, এটা কি অ্যাডজেক্টিভ না? অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং হচ্ছে শ্রী বলতে হচ্ছে কি বোঝাচ্ছে? শ্রী হচ্ছে কি, শ্রী হচ্ছে হচ্ছে নাউন। শ্রী হচ্ছে কি, শ্রী হচ্ছে কি নাউন। শ্রী হচ্ছে কি, শ্রী হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হত হচ্ছে কি বিশেষণ, আর হচ্ছে শ্রী হচ্ছে বিশেষ্য। এখন যখন হতশ্রী আমি যখন বলছি, হত হয়েছে শ্রী যার, হতশ্রী যখন আমি বলছি, তখন একটা নির্দিষ্ট বা হচ্ছে কাউকে বোঝাচ্ছে, অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে,
হত হয়েছে শ্রীজার, তখন হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ হতও থাকছে না, স্ত্রীও থাকছে না, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তৃতীয় পদ যখন চলে আসছে তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষ্য মিলে হচ্ছে আমরা এটা সমান ধরতে পারি, যে দুইটা মিলে হচ্ছে এটা কি সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়েছে। পরবর্তীতে বলছে যে খোশ মেজাজদার, খোশ অর্থাৎ কি, খোশও হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মেজাজ কি, মেজাজ হচ্ছে নাউন অর্থাৎ হচ্ছে বিশেষ্য, খোশ মেজাজ। এখন খোশ মেজাজ যখন বলছি তখন আমরা বলছি যে খোশ মেজাজি, কাউকে যখন বলছি যে খোশ মেজাজি বা খোশ মেজাজে আছে, তখন কি ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে, ওই ব্যক্তিটাকে যে খোশ মেজাজে আছে। তাহলে কি এটা অবশ্যই কি হয়ে যাচ্ছে, এটা অবশ্যই হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে কি সমানাধিকরণ বহুব্রীহি। পরবর্তী চলে যাই নীলকণ্ঠ যার। এখন আমি হচ্ছে কণ্ঠের এখানে নীল মাখিয়ে নিলাম, নীল কালার মাখিয়ে নিলাম, তাহলে কি আমি নীলকণ্ঠ হয়ে যাচ্ছি কিনা, নীল রঙের কণ্ঠ হচ্ছে কিনা, না হচ্ছে না। এখন বলছে যে যেটা বলছে নীল কণ্ঠ যার, তাহলে নীল কি, নীল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নীল কি, নীল হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে কণ্ঠ যার, এবং কণ্ঠ কি, কণ্ঠ হচ্ছে অবশ্যই বিশেষ্য বা নাউন। তাহলে নীলকণ্ঠ যখন আমি বলছি তখন আমার নীলও থাকছে না, কণ্ঠও থাকছে না, হয়ে যাচ্ছে দেবতা শিব, অর্থাৎ নীলকণ্ঠ বলতে আমরা দেবতা শিবকে বুঝি, অর্থাৎ এই প্রথম যে দুই পদের অর্থের প্রাধান্য থাকছে না, তৃতীয় কোনো পদ চলে এসছে, অর্থাৎ এটা হচ্ছে কি বহুব্রীহি সমাস, এবং প্রকারভেদের মধ্যে ফেললে আমাদের কি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আচ্ছা, পরবর্তী বলছে নীলাম্বর, তাহলে নীল অম্বর অর্থাৎ কৃষ্ণ, নীলাম্বর বলছে যে নীল অম্বর যার, নীল অম্বর যার, অর্থাৎ নীল অম্বর যখন আমি বলছি তখন কি দেখো এটা নীল অম্বর থাকছে না, এটা হচ্ছে কি একজন ব্যক্তিকে বা একজন দেবতাকে বোঝাচ্ছে, অর্থাৎ কৃষ্ণকে বোঝাচ্ছে, অর্থাৎ নীল অম্বর থাকছে না, আমাদের দেবতাকে বোঝাচ্ছে। পরবর্তীতে যাই পিতাম্বর, পিত শব্দের অর্থ হলদে, হলদে, পিত শব্দের অর্থ কি হলদে, কিন্তু যখন পিতাম্বর আমি বলছি তখন আমাদের পিতাম্বর হচ্ছে না, পিতাম্বর যার, পিতাম্বর থাকছে না, সেটা হচ্ছে দেবতা কার্তিক হয়ে যাচ্ছে। সুশ্রী এবং বহুব্রীহি আমরা একটু একটু ক্লিয়ার করব, যে পিতাম্বর যখন বলছি তখন হচ্ছে দেবতা কি হয়ে যাচ্ছে, দেবতা কার্তিক, অর্থাৎ পিত অম্বর থাকছে না, কি হয়ে যাচ্ছে দেবতা, একটা দেবতাকে বোঝাচ্ছে পিতম্বর দিয়ে। পরবর্তীতে বলছে সুশ্রী, আমরা সুশ্রীতে আসি, পরবর্তীতে কি বলছে সুশ্রী, সুশ্রী এবং হচ্ছে বহুব্রীহি, আমরা জানি যে ব্রীহি শব্দের অর্থেও ধান, অর্থাৎ বহু ধান আছে যার। এখন বহু ধানের যে মালিকটা সেই তো, এখন হচ্ছে বহু ধান আছে যার, তাহলে ব্যক্তিকে বোঝাচ্ছে, কি বলছে বহু, বহু ধান, ধান আছে যার, বহু ধান আছে যার, এটা কি বহু, বহুব্রীহি। তাহলে এটা কোন সমাস, বহুব্রীহি কোন সমাস, তাহলে বলছে বহু ধান আছে যার, বহুব্রীহি, এটা কোন সমাস, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, অর্থাৎ যে ব্যক্তির অনেক ধান আছে। এখন যদি আমার অনেক ধান থাকে, 100 মণ ধান থাকে, তাহলে কি আমাকে বলা যাইতে পারে যে এই ব্যক্তির হচ্ছে বহু ধান আছে, অর্থাৎ এই যে বহুব্রীহি যাকে বলছে সেটা হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ ধান ওয়ালা ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা পরবর্তীতে যাই, এবার বলছে ব্যাধিকরণ, অর্থাৎ ব্যাধিকরণ কি বহুব্রীহি সমাস। আমরা একটু জাস্ট সংজ্ঞার দিকে তাকিয়ে আমরা হচ্ছে উদাহরণের দিকে যাব। তাহলে বলছে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ, অর্থাৎ কি আমরা জানি সমাসের কি দুইটা পদ থাকে, একটা কি পদ পূর্বপদ, আর একটা কি থাকে পরপদ থাকে, এবং পরপদ, কি বলছে এবং পরপদ দুইটাই যদি বিশেষ্য হয়, তাহলে কি বলছে দুইটাই যদি নাউন হয়, তাহলে কি বলছে দুইটাই যদি বিশেষ্য বা নাউন হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এখন আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি, যে বলছে 80-তে 20 আছে, উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করি। 80-তে 20 আছে যার, কি বলছে 80-তে 20 আছে যার, এটা কি, এটা হচ্ছে 80-20, 80-তে 20 আছে যার, এটা কি, এটা হচ্ছে 80-20। এই যে 80 শব্দের অর্থ কি, 80 শব্দের অর্থ, এই যে 80 বলছি আমি, এই 80 শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা একটু, আচ্ছা 80 শব্দের অর্থ হচ্ছে কি দাঁত, দাঁত। আর 20 শব্দের অর্থ তো আমরা জানি যে গরল শব্দ, 20 শব্দের সমার্থক শব্দ কি গরল, বা যেটা হচ্ছে কি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় সেটাকেই বিষ বলছি, তাই না।
তাহলে 80-তে 20 যখন আমরা বলছি তখন কি বলছে, এটা 80-20 হয়ে যাচ্ছে। এই যে 80-20 যখন হয়ে যাচ্ছে, তাহলে দাঁতে 20, কিসের দাঁতে 20? এই শব্দটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, এই শব্দটা দিয়ে আমাদের হচ্ছে সাপ বোঝাচ্ছে, সাপ বা কি সর্প বোঝাচ্ছে। এখন যদি সর্পই যদি বোঝায়, তাহলে এই যে 80 দাঁত এবং হচ্ছে 20 যেটা বলছি, সেটা না থেকে আমাদের হচ্ছে কি এই অর্থটা দিচ্ছে, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে আমাদের এই অর্থটা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে 80-20 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে এখানে। পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে উন্ন নাভিতে যার, কি বলছে, উন্ন নাভিতে যার। এখন হচ্ছে আচ্ছা, বলছে উন্ন নাভিতে যার বা উন্না নাভিতে যার। এখানে উন্ন নাভ যেটা বলছে একটু আকারটা হবে না, উন্ন নাভিতে যার যেটা হবে, যে বলছে উন্ন নাভিতে যার হচ্ছে কি হবে, এই আকারটা বাদ দিতে হবে আমাদেরকে, যে উন্ন নাভিতে যার উন্ন নাভ। এখন বলছে উন্ন শব্দের অর্থ কি, উন্ন শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি, উন্ন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি চোখ, এবং হচ্ছে বলছে নাভি, নাভি শব্দের অর্থ নাভি, এবং হচ্ছে উন্ন নাভ যখন আমরা বলছি, এই উন্ন নাভ শব্দের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে মাকড়সা। অর্থাৎ প্রথম যে অপশনগুলো আছে, অর্থাৎ পরপদ এবং পূর্বপদের যে অর্থগুলো আছে, সেই অর্থগুলোকে না নিয়ে আমাদের তৃতীয় কোনো একটা অর্থ দিয়েছে, সেটার অর্থ হচ্ছে কি মাকড়সা। তারপর হচ্ছে গজ শব্দের অর্থ আমরা জানি, গজ শব্দের অর্থ কি, গজ শব্দের অর্থ হচ্ছে কি হাতি, গজ শব্দের অর্থ কি হাতি। এবং হচ্ছে আনন শব্দের অর্থ কি, গজ আনন, আনন শব্দের অর্থ হচ্ছে মুখ বোঝায়। তাহলে এই যে গজানন যখন আমরা বলছি, তাহলে কি হাতির মুখ বলছি গজানন বলতে? না, এটা হচ্ছে দেবতা গণেশ, অর্থাৎ দেবতা গণেশকে বোঝাচ্ছে। গজানন বলতে দেবতা গণেশকে বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদ পরপদের অর্থ কোনোটাই না নিয়ে যখন হচ্ছে তৃতীয় কোনো পদ নিচ্ছে, সেটাই আমরা বলছিলাম একাধিকবার যে এটা হচ্ছে বহুব্রীহি সমাসয়। অর্থাৎ যেহেতু কি গজ হচ্ছে নাউন এবং হচ্ছে আনন হচ্ছে কি নাউন, দুইটাই হচ্ছে কি, দুইটাই নাউন না, দুইটাই নাউন, গজ নাউন, তারপর কি আনন নাউন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আশা করছি সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আসি যে একটু আচ্ছা, পরবর্তী যে বিষয়টা আছে বলছে বিনা পানি। এখন বিনা পানি বলতে কি বুঝি আমরা, বিনা বলতে বাঁশি বাজানো বুঝি। অর্থাৎ আগে যখন হচ্ছে আমরা সাপের সিনেমাগুলো দেখতাম, তখন কি করতো, বিন বাজাতো, তাই না, বিন বাজাতো, বিন বাজালে কি হতো, অনেকগুলো সাপ চলে আসতো। তো ওই যে বিনা, বিন থেকে বিনা আসছে, এই বিনা বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে বাঁশি বুঝি। ভালো কথা, বিনা বলতে কি বুঝি, এটা হচ্ছে বাঁশি বুঝি। এবং পানি বলতে এই পানি মূর্ধন্য যেটা আছে, এই পানি বলতে হচ্ছে আমরা হাত বুঝি। অর্থাৎ এই পানি শব্দের অর্থ কি, এই পানি শব্দের অর্থ হাত। বিনা পানিতে যার, বিনা পানি ব্যাস বাক্য যদি আমরা করি, তাহলে বিনা পানিতে যার, বিনা পানি এটা হচ্ছে কি বলছে, এই যে বিনা পানি এটা হচ্ছে দেবী সরস্বতী। অর্থাৎ না বাঁশি না কি হাত, না বাঁশি না হাত, এটা কি, এটা দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। অর্থাৎ তৃতীয় পদ প্রধান, অর্থাৎ কি এটা হচ্ছে বহুব্রীহি সমাস তথা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। পরবর্তী পাঠে আমরা যাওয়ার চেষ্টা করি। বলছে ব্যতিহারিক বহুব্রীহি সমাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসেই আসে। ব্যতিহারিক বহুব্রীহি সমাসের খুবই একটা জোশ টেকনিক আমার কাছে আছে, যেটা বলছিলাম যে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ নিউটনের যে তৃতীয় সূত্র আমরা সায়েন্সে যারা পড়াশোনা করেছি, অর্থাৎ যারা তোমরা সায়েন্সে পড়াশোনা করেছো তারা ভালোভাবে জানো যে নিউটনের তৃতীয় সূত্রটা কি বোঝায়। তারপরে আমি একটু বলছি যে বলছে নিউটনের টেকনিক নাম্বার 1, নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ বলছে কি, দেখো যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে বলছে কি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে বলছে বাংলা একটু দেখি আমরা, প্রতিটি ক্রিয়ার সমান, অর্থাৎ প্রতিটি যে কাজ করছি অর্থাৎ এই ক্রিয়ার সমান এবং হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে তুমি যদি আমাকে একটা ঢিল মারো, তাহলে কি আমি বসে থাকবো, কয়বার মারবা আর কয়বার আমি বসে থাকবো? আর প্রথমবার মারলে হয়তো স্যাক্রিফাইস করলাম, কিন্তু দ্বিতীয়বার মারলে আমি নিশ্চয়ই ছাড় দেবো না, তখন কি আমিও হচ্ছে ইট পাটকেল তুলে মারবো। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ অর্থাৎ প্রসঙ্গতে যাব, তারপরে আমি বলছি যে বলছে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। তাহলে কি বলছে, ক্রিয়ার পারস্পরিক অর্থে
কি বলছে, ব্যতিহার বহুব্রীহি সমাস হয় কি আর কি, পারস্পরিক অর্থে। অর্থাৎ পারস্পরিক বলতে কি বোঝে, একজন না, অবশ্যই না, তাহলে কি একের অধিক, অর্থাৎ একের অধিক, দুয়ের মধ্যে হইতে পারে, তা দুয়ের মধ্যে বেসিক্যালি দুয়ের মধ্যে হয়ে থাকে। আমরা একটু দেখবো, যেমন বলছে হাতাহাতি, দেখো, এবং হচ্ছে কি বলছে আরেকটা সূত্র দেওয়া যাইতে পারে এখানে, টেকনিক 2 অথবা কিছু একটা দিয়ে দিচ্ছি, আমি বলছি যে এখানে বলছে পূর্ব পদে হচ্ছে কি, পূর্ব পদে আ এবং পরপদে হ্রস্ব ইকার। তাহলে কি বলছি, পূর্ব পদে আকার এবং হচ্ছে পরপদে কি ইকার থাকবে। পূর্ব পদে কি সমস্ত পদের যে জায়গাটা থাকবে, পূর্ব পদে কি থাকবে, আকার থাকবে, এবং হচ্ছে পরপদে কি থাকবে, হ্রস্ব ইকার থাকবে। আমরা একটু দেখি যে বলছে হাতাহাতি, তাহলে কি পূর্ব পদে আকার, পরপদে কি হ্রস্ব ইকার, পরে কানাকানি, এখানেও একই অবস্থা, কোলাকুলি এখানেও একই অবস্থা, পরপদে চুলাচুলি, তাহলে পূর্ব পদে আকার, পরপদে কি হ্রস্ব ইকার, লাঠালাঠিতেও একই অবস্থা, পূর্ব পদে আকার, তারপর হচ্ছে কি লাঠা, আচ্ছা লাঠালাঠি যেটা আছে টি হবে না, এটা ঠ হবে, লাঠালাঠি হবে। তাহলে বলছে লাঠিতে যে লড়াই হচ্ছে লাঠালাঠি, এটা হচ্ছে পূর্বপদে আকার এবং হচ্ছে কি পরপদে হচ্ছে কি হচ্ছে পরপদে হ্রস্ব ইকার। এখানেও দেখো হাসাহাসি, এখানে পূর্বপদে আকার এবং হচ্ছে কি পরপদে হ্রস্ব ইকার। অর্থাৎ আমরা এই টেকনিকেও মনে রাখতে পারি যে এটা ব্যতিহারিক বহুব্রীহি সমাস, অথবা আমরা এটাও মনে রাখতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ তুমি যদি মারো কিছু একটা, তোমাকে অপোজিট মানে সাইড থেকে তোমাকেও কিছু একটা মারা হবে, অর্থাৎ তুমি যেটা করবা পাশে সামনের মানুষটা সেটাই করবে। আমরা একটু দেখি, যেমন হচ্ছে কানে কানে, অর্থাৎ কানে কানে কথা যখন আমরা বলছি, একজনে বলছি নাকি একজনে বলছি না, তাহলে কানে কানে যখন কথা বলছি, হাসাহাসি যখন করছি, দেখো দুইজনে হাসাহাসি করা যায়, একজনে হাসাহাসি করা যায় না। লাঠিতে একজনে কি লাঠি দিয়ে কি যুদ্ধ করা যায়, সুযোগ নাই, একজনের সুযোগ নাই, অর্থাৎ দুইজন লাগবে। লাঠালাঠি করতে গেলেও কি দুইজন লাগবে, একা লাঠালাঠি করা যাচ্ছে না। পরবর্তীতে আসছো যে বলছে হাসাহাসি যখন আমরা করছি সেক্ষেত্রে হচ্ছে কি দুইজন লাগছে। অর্থাৎ আমরা জাস্ট এতটুকু মনে রাখতে পারি যে ব্যতিহারিক বহুব্রীহি সমাস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা মনে রাখতে পারি, অথবা পূর্ব পদে হচ্ছে আকার এবং হচ্ছে পরপদে হচ্ছে হ্রস্ব ইকার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, এটা হচ্ছে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাস হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, পরবর্তীতে বলছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। কি বলছে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এখন এই যে মধ্যপদলোপী বা অন্তপদলোপী, অনেক জায়গায় বা অনেক বইয়ে আমরা দেখেছি যে হচ্ছে মধ্যপদলোপী বা অন্তপদলোপী বলছে। আমরা মধ্যপদলোপী দেখে অভ্যস্ত, আসলে প্রশ্নগুলোতেও তারপর হচ্ছে বইয়েও মধ্যপদলোপী দেখে অভ্যস্ত। আমরা একটু দেখছি যে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা এর আগে আমরা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় পড়েছিলাম, অর্থাৎ যে 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 সমাসের হচ্ছে মধ্যের পদগুলো লোপ পেয়ে যায় সেটাকেই আমরা কি বলছি, মধ্যপদলোপী বলছি। অর্থাৎ বহুব্রীহি সমাসের যখন মধ্যপদ লোপ পাই তখন আমরা তাকে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলছি। আচ্ছা, আমরা একটু দেখব যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যস্থিত বা ব্যাস বাক্যের এক বা একাধিক পদ লোপ পায় তাকে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলছে। অর্থাৎ ব্যাস বাক্যস্থিত এক বা একাধিক পদ যখন লোপ পাই সেটাকে আমরা কি বলছি, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলছি। যেমন আমরা একটু উদাহরণ নিব, এখানে মধ্যপদলোপী যে বহুব্রীহি সমাসটা আছে সেখানে একটু উদাহরণগুলো দেখার চেষ্টা করব। বিড়াল চোখী, কি বলছে, বিড়াল চোখী। এখন যখন আমরা বিড়াল চোখী বলছি, দেখি বিড়ালের চোখের ন্যায় চোখ, আচ্ছা এটা একটু হবে না, একটু মিস্টেক হয়েছে, সরি। বলছে চোখ যে নারীর, কি বলছে, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে বিড়াল কি চোখী। এখন যখন আমি বলছি যে এই বিড়াল চোখী বলতে গেলে কি একটা ওই যে যে নারীটা আছে তাকেই বোঝাচ্ছে, একটা নারীকে বোঝাচ্ছে, তাই না, একটা নারীকে বোঝাচ্ছে, বিড়ালকে বোঝাচ্ছে না অবশ্যই। এবং বলছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাকে বলছে হাতে খড়ি। এখন যদি আমি বলি যে হাতে খড়ি বিষয়টা কি, হাতে খড়ি বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কি প্রাথমিক জ্ঞান। হাতে খড়ি কি প্রাথমিক জ্ঞান, ভালো কথা।
এই যে প্রাথমিক জ্ঞান যেটা বলছে, অনেক সময় দেখতাম যে আমরা হচ্ছে আগে যে যখন কোনো একটা ছেলে বা মেয়ে কোনো একটা জায়গায় হচ্ছে শুরু করতে যাচ্ছে, অর্থাৎ পড়াশোনা শুরু করতে যাচ্ছে, তখন একটা পেন্সিল অথবা কি একটা কলম ধরিয়ে দেওয়া হতো যে হচ্ছে তোর এখানে হচ্ছে কি এটাতে হচ্ছে হাতে খড়ি হচ্ছে, অর্থাৎ কি প্রাথমিক যে ধারণা অথবা জ্ঞান তৈরি হচ্ছে সেই জায়গাটাকেই আমরা হাতে খড়ি বলছি। তারপরে বলছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, বলছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে বলছে হচ্ছে গায়ে হলুদ। অর্থাৎ আমি যদি ভাবি এইভাবে যে গায়ে হলুদ অনুষ্ঠানে আমাকে যদি দাওয়াত দেয় কোনো একটা পার্সন অথবা কোনো একটা ব্যক্তি, যখন আমাকে দাওয়াত দিচ্ছে তখন কি আমি কি গায়ে হলুদ মাখানোর জন্য যাই কিনা, এখন কি সবাই গায়ে হলুদ মাখায় কিনা সেটাও একটা দেখার বিষয়। সবাই হলুদ গায়ে অবশ্যই মাখায় না, কিছু নির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ তার কাছের যে আত্মীয় স্বজন সেটা হচ্ছে কি গায়ে হলুদ মাখায়। আমার যে গায়ে হলুদ প্রোগ্রামটা হচ্ছে, আমি যদি গায়ে হলুদ না মাখি কোনো কারণে, আমার রাগারাগি থাকতে পারে, আমার মন খারাপ থাকতে পারে, বা হচ্ছে আমার পছন্দের মানুষের সাথে যদি বিয়ে না হয়, আমি গায়ে হলুদ করলাম না, গায়ে হলুদ মাখালাম না, আমি গায়ে অন্য কিছু মাখালাম বা আমি কিছুই মাখালাম না গায়ে, তাহলে কি গায়ে হলুদ হবে না? অবশ্যই হবে। কারণ হচ্ছে এই যে প্রোগ্রামটা হচ্ছে অর্থাৎ অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে, সেটার নামই হচ্ছে কি, সেটার নামই হচ্ছে গায়ে হলুদ, অর্থাৎ এটা একটা অনুষ্ঠানের নাম, অর্থাৎ গায়েও থাকছে না হলুদও থাকছে না, এটা হচ্ছে একটা অনুষ্ঠানের নাম। পরে বলতে মেনির মতো মুখ যার, এখন মেনির মতো যেটা বলি যে মেনি মুখও আমরা বলে থাকি অনেক সময় যে মেনির মতো মুখ, সরি, যে বলছে মেনির মতো মুখ বলতে হচ্ছে লাজুক স্বভাবের লোকজনকে বোঝাচ্ছে, অর্থাৎ লাজুককে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি সে হচ্ছে অতিরিক্ত লজ্জাশীল তাকে বোঝাচ্ছে। পরবর্তীতে আসছে বউ ভাত, এর আগে আমরা হচ্ছে বউ ভাতের কথা বলে ফেলেছি, বউ ভাত অলরেডি হয়ে গেছে। বউ ভাত তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও একটা অনুষ্ঠানের নাম। মুখে ভাত, এখন মুখে ভাত যেটা বলছি যে এখন যে অনুষ্ঠানে হচ্ছে মুখে ভাত দেওয়া হয়, তাই না, এখন যে মুখে ভাত যদি না দেওয়া হয় তাহলে কি মুখে ভাত হবে না? অবশ্যই হবে। তাহলে হচ্ছে মুখে ভাত একটা কি, এটাও হচ্ছে অনুষ্ঠানের নাম। আশা করছি মধ্যপদবীটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী আমি হচ্ছে যে ধাপটা অর্থাৎ পরবর্তী যে প্রকারভেদটা আছে সেটার দিকে একটু যাচ্ছি, অর্থাৎ নয় বহুব্রীহি সমাস। নয় কি বহুব্রীহি সমাস, অর্থাৎ এর আগে আমরা দেখেছি নয় তৎপুরুষ সমাস পড়ার সময় যে নয় তৎপুরুষে কি হচ্ছিল, না বাচক অব্যয়গুলো আসছিল, এখানে হচ্ছে কি না বাচক অব্যয়গুলোই আসবে এবং হচ্ছে পরপদ, যেটা পরপদ থাকবে না, পূর্বপদ থাকবে না, অন্য কোনো অর্থ দিবে। আমরা দেখি তারপরে সংজ্ঞা যে বহুব্রীহি সমাসের পূর্বপদের নয় বা না বাচক অব্যয় যোগ করা হয় তাকেই কি বলছে, নয় বহুব্রীহি সমাস বলা হচ্ছে। যেমন আমরা একটু দেখি, যেমন বলছি অজ্ঞান, তাহলে ন বা নাই জ্ঞান যার, অর্থাৎ যার জ্ঞান নাই তাকে কি বলা হচ্ছে, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, যার জ্ঞান নাই তাকেই বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর বেহেড অর্থাৎ কি যার হেড নাই, হেড নাই অর্থাৎ যার হচ্ছে হেড নাই তাকেই বেহেড বলছে। পরবর্তী নির্ভুল, নি বা নাই ভুল যার, তারপর অজানা, না বা নয় জানা যা, পরবর্তী নাই সীমা যার, অসীম, এবং পরবর্তী যেটা বলছে যে বেহুশ যার, বেহুশ অর্থাৎ বে বা নাই হুশ যার, সেটা হচ্ছে কি বেহুশ। অর্থাৎ আমাদেরকে এই জায়গাটা দেখতে হবে, না বাচক অব্যয়গুলোকে একটু হচ্ছে স্মরণে রাখা লাগবে, না বাচক অব্যয়গুলোকে স্মরণে লাগবে, একটু প্র্যাকটিস করলে আশা করছি এই জায়গাটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী আমরা আসছি, বলছে প্রত্যয়ন্ত বহুব্রীহি। প্রত্যয়ন্ত বহুব্রীহি ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যে এখানে বলছে আমরা হচ্ছে অনেকেই গোলমাল সিনেমাটা দেখেছি, বলছিলাম যে অনেকেই হচ্ছে কি গোলমাল সিনেমাটা দেখেছে, এবং গোলমালে তুষার কাপুরের যে, অর্থাৎ তো তুষার কাপুর কি ছিল, তুষার কাপুর হচ্ছে বাক প্রতিবন্ধী ছিল, এবং হচ্ছে সে হচ্ছে বেশিরভাগ সময় কি বলতো যে এ আও, এ আও, এ আও এই শব্দটা হচ্ছে উচ্চারণ করার চেষ্টা করতো। তাহলে এ আও যে গোলমাল, আচ্ছা আচ্ছা একটু, তাহলে কি বলছিলাম যে গোলমাল যে মুভিটা আছে, হিন্দি যে মুভিটা, এখানে হচ্ছে তুষার কাপুর কি বলতো যে এ আ ও, এ আ ও এই শব্দটা বেশি উচ্চারণ করতো,
তার হচ্ছে বাক প্রতিবন্ধী যে বিষয়টা ছিল এটার জন্য। পরবর্তীতে আসছে যেমন আমরা হচ্ছে কোথায় থাকবে, এ আও কোথায় থাকবে, এ আও হচ্ছে সমস্ত পদে থাকবে, অর্থাৎ আমরা যে জায়গাটা হচ্ছে দেখি প্রতিনিয়ত প্রশ্নে, যে জায়গাটা থেকে আমাদের সমাস নির্ণয় করতে বলে সেই জায়গাতে থাকবে এ আও। অর্থাৎ বলছে যে বহুব্রী সমাসের শেষে আ, এ, ও বা এ, আ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাস বলে। যেমন বলছে ঘর মুখ, যখন আমরা সমস্ত পদ দিয়ে চিনতে পারবো, বলছে ঘর মুখ যখন আমরা বলছি, দেখো মুখ যোগ ও, মুখ যোগ কি, মুখ যোগ ও, তাহলে কি ও পাইলাম, তারপরে এক, এক চোখা, তাহলে বলছে এক চোখা, চোখ যোগ আ, চোখা। তারপরে নিচের কিছু আরো দেখি, বলছে দো টানা, তাহলে কি এখানে আ আছে, দো টানা মানে কি এখানে শেষে আ আছে, দো মনা এখানেও কি আছে, এখানেও আ আছে, এক গু এ, তাহলে এখানে কি আছে, এ আছে, অ কে জো, তাহলে কি এখানে ও আছে, তারপর ঘর এ, তারপর এখানে এ আছে, দোল না আ আছে, তারপর হচ্ছে উন পাজুরে, তার এখানে হচ্ছে এ আছে। অর্থাৎ আমরা আবারও বলছি যে প্রত্যন্ত বহুব্রী চেনার সহজ মাধ্যম হচ্ছে গোলমাল সিনেমার তুষার কাপুরের বক্তব্য যেটা ছিল এ, আ, ও, সমস্ত পদে এ, আ, ও দেখলেই আমরা নিঃসন্দেহ হচ্ছে কি মারবো, প্রত্যন্ত বহুব্রী সমাস মেরে দিব। পরবর্তীতে আমরা যাই, বলছে অলুক বহুব্রী। অলুকের জায়গাটা আমরা এর আগে দেখেছি, অলুক দ্বন্দ্ব দেখেছি, অলুক তৎপুরুষ দেখেছি। তো অলুক যে জায়গাটা আমরা বলছিলাম যে বিভক্তির লোপ পাবে না, অর্থাৎ বিভক্তির লোপ না পেয়ে যে সমাসটা হয় সেটাই অলুক, তো মানে অলুক সমাস। এবং বিভক্তির লোপ না পেয়ে যে বহুব্রী সমাসটা হবে সেটাই হচ্ছে কি অলুক বহুব্রী সমাস। আমরা একটু আসি, বলছে যে মাথায় ছাতা যার, এখন এটা কি, এখন বলছে যে এই যে অলুক বহুব্রী এবং হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীর মধ্যে বিভক্তির যে জায়গাটা আছে এটাতে হচ্ছে অনেকটা হচ্ছে ঝামেলা তৈরি হয়, আমরা একটু ক্লিয়ার হব। এমন বলছে মাথায় ছাতা যার, এখানে হচ্ছে কি এই যে ব্যাস বাক্যটা করলাম, এখানে মাথায় ছাতা, অর্থাৎ যে সমস্ত পদটা থাকছে তার সাথে যারটাই থাকে, অর্থাৎ যার যুক্ত হয়ে হচ্ছে ব্যাস বাক্যটা হয়। আর আমরা হচ্ছে গায়ে হলুদ যখন আমরা বলছিলাম, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অর্থাৎ এই ওখানকার ব্যাস বাক্যটা অনেক লম্বা এবং ওখানকার ব্যাস বাক্যের যে জায়গাটা ওখানে হচ্ছে কি হয়ে যাচ্ছিল, লোপ পাচ্ছিল, কিন্তু এখানে হচ্ছে লোপ শুধু যার পাবে। ঠিক আছে, তাহলে কি এখানে লোপ পাওয়ার জায়গাটা কম, অর্থাৎ এটা হচ্ছে অলুক বহুব্রী সমাস। যেমন হচ্ছে মাথায় ছাতা যার, তাহলে কি মাথায় ছাতা দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম হওয়ার সুযোগ আছে না, কোনো সুযোগ নাই, তাহলে হচ্ছে মাথায় ছাতা যার, তাহলে কি মাথায় ছাতা। বলছে গলায় গামছা যার, অর্থাৎ আমরা এটা কি বলতে পারি গলায় গামছা দেওয়া হয় যে অনুষ্ঠানে, সুযোগ নাই, সুযোগ যেহেতু নাই তাহলে কি এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। কানে কলম, কানে কলম যার, কি বলছে কানে কলম যার, কানে কলম, কানে, কানে কি, কানে কলম, ভালো কথা। এখন বলছে কানে কলম দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম কি কোনো অনুষ্ঠান আছে না, যেহেতু নাই সেহেতু কি হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সমাস, এটা হচ্ছে অলুক বহুব্রী সমাস। হাতে ছড়ি, হাতে ছড়ি যার, হাতে ছড়ি যার, হাতে ছড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম কোনো বিষয় নাই, অর্থাৎ কি হাতে ছড়ি কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি সমাস। গলায় দড়ি, এখন গলায় দড়ি এরকম কোনো অনুষ্ঠান আছে কি আমাদের যে গলায় দড়ি দেওয়া হবে, সবাই মিলে যে আমরা কি গলায় দড়ি দেওয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করব, যেহেতু নাই গলায় দড়ি দেওয়ার অনুষ্ঠান, তাহলে কি গলায় দড়ি এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সমাস, এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। আচ্ছা, পরবর্তী যে অংশটা আছে, অর্থাৎ এই জায়গাটায় আমরা যাই, এখানে ঝামেলা হয় দ্বিগু সমাসের সাথে, আমরা একটু আসবো যে দ্বিগু নিয়েও একটু কথা বলবো এর সাথে সাথে, যেহেতু একটু ঝামেলা হয়। তাহলে এখন বলছে দ্বিগু সমাস, এখন বলছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে, এটা আমরা একটু দেখি। যে বলছে সংখ্যাবাচক শব্দের সাথে, কি বাচক, সংখ্যাবাচক শব্দের সাথে সমাস হয়ে যে সমাহার অর্থ না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে, অর্থাৎ কি বলছে সমাহার বোঝা, মানে সংখ্যাবাচক শব্দের সাথে কি থাকবে না, সমাহার থাকবে না। আমরা দেখেছিলাম দ্বিগু সমাসে কি বলছিল, পঞ্চ নদের সমাহার, তাই না, একটা উদাহরণ নিলাম, পঞ্চ নদের কি, নদের কি সমাহার, কি পঞ্চনদ, তাই না, পঞ্চ, পঞ্চ কি নদ। আচ্ছা, ভালো কথা। পরবর্তী আমরা যদি এটা বলছিলাম যে চৌরাস্তার বা চার, চো বা
চো বা কি 4, আচ্ছা স্যার রাস্তার কি, রাস্তার কি সমাহার, চৌরাস্তা, 4 রাস্তার বা চৌরাস্তার সমাহার, এটা হচ্ছে কি চৌরাস্তা। কি বলছে চৌরাস্তা, কি চৌরাস্তা। এখন যখন আমরা বলছিলাম যে তাহলে কি এখানে দেখবো যে আমরা হচ্ছে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে, আমরা জানতাম বা জানি যে হচ্ছে কি দ্বিগু সমাসে কি পায়, পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাই না, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন পঞ্চ নদ যখন আমি বলছি বা যেটাই বলি তাহলে কি নদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখন যে রাস্তাটার চৌরাস্তা বলি আর হচ্ছে কি তে মোহনা বা তি মোহনা বা হচ্ছে কি এখানে যখন আমরা বলছি চৌরাস্তা, যখন আমরা বলছি চৌরাস্তা যখন আমরা ইউজ করছি তখন কি 4টা রাস্তাকে বোঝাচ্ছে, 4টা রাস্তাকে যখন আমরা বোঝাচ্ছে তখন এটা কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং হচ্ছে 4টা রাস্তার হচ্ছে কি একটা জায়গায় এসে মিলিত হয়েছে, অর্থাৎ মিলন বা সমাহার বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি হবে, এটা হচ্ছে দ্বিগু সমাস হবে। কিন্তু আমরা এখন দেখব যে হচ্ছে বহুব্রীহি সমাসে ঝামেলাটা কোথায়। আমরা বলছিলাম যে পূর্বপদের পরপদের অর্থতে প্রাধান্য থাকার বিষয়ই আসছে না, আমরা তো তৃতীয় পদ প্রধান জানি। এখন বলছে দেখো যে দশানন, অর্থাৎ কি দশানন, এর আগেও আমরা দেখেছি দশানন বলতে আমরা কাকে বুঝি, রাবণকে বুঝি, তাই না। 10 আনন যার, 10 আনন পূর্বপদের সংখ্যাবাচক শব্দ আছে, ওকে দ্বিগু সমাসের মতো, তারপরে মুখও আছে, কিন্তু 10 আনন দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, রাবণকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা কি, এটা অবশ্যই হচ্ছে আমাদের কি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 10 ভুজা, 10 ভুজ হাত যার, 10 ভুজা বলতে গেলে আমরা কি দুর্গাকে বোঝাচ্ছে, 10 ভুজ বলতে কি বোঝাচ্ছে আমাদের, দুর্গাকে বোঝাচ্ছে, দেবী দুর্গাকে বোঝাচ্ছে। 10 গজ পরিমাণ, অর্থাৎ 10 গজি, অর্থাৎ 10 গজি, এটা একটা পরিমাণ অথবা জায়গাকে বোঝাচ্ছে, অর্থাৎ জায়গার পরিমাণকে বোঝাচ্ছে। দেখো এখানে বলছে চো বা চার, চাল যে ঘরের, এই যে চৌচালা বলতে গেলে আমরা হচ্ছে একটা বাড়িকে বোঝাই, একটা কি বোঝাই, বাড়িকে বোঝাচ্ছি, বাড়িকে বোঝাচ্ছি। চৌচালা বলতে গেলে আমরা কি বোঝাচ্ছি, বাড়িকে বোঝাচ্ছি, অর্থাৎ এটা এটা 4টা কোনো চালের মিলন হয় নাই, এটা একটা চৌচালা ঘর যখন আমরা বলি, টিনের ঘর যখন বলি তখন কি এটাকে, এটা একটা বাড়িকে বোঝানো হয়। পরবর্তীতে বলছে 4 হাত পরিমাণ যার, 4 হাতি, তারপরে বলছে 3 পায়া যার, তাহলে কি এটা বলছে তে পায়া, 3 পায়া যার, সেটা কি তে পায়া। এখন তে পায়া তো অনেক কিছুই আছে, তাহলে তে পায়া বলতে গেলে হচ্ছে এটা বসার জায়গা বোঝাচ্ছে, তাহলে কি বসার, আচ্ছা বসার জায়গা বা স্থান বোঝাচ্ছে, বসার জায়গা বা কি স্থান বোঝাচ্ছে। তাহলে তে পায়া যখন আমরা বলছি, পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা যে ইয়া আছে, উদাহরণ আছে, সে তার, সে তার বলতে গেলে সে, আচ্ছা আচ্ছা সে তার বা হচ্ছে সে তার বিশিষ্ট যন্ত্র বা সে বা 3 তার বিশিষ্ট যন্ত্রকে বুঝি, যেটা হচ্ছে আমরা হচ্ছে 3 তার বিশিষ্ট যন্ত্রকে বুঝি না, এটা আসলে আমরা যে মিনিংটা আছে এটা হচ্ছে বাদ্যযন্ত্রকে বুঝি, অর্থাৎ এটা হচ্ছে কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে এটা হচ্ছে কি অন্য একটা অর্থ দিচ্ছে, সেটা হচ্ছে কি বাদ্যযন্ত্র। সেতারে বলতে আমরা হচ্ছে কি বুঝি, বাদ্যযন্ত্রকে বুঝাই। পরবর্তীতে আমরা যাচ্ছি সংখ্যাবাচক বহুব্রীহি শেষ করলাম এবং এবার হচ্ছে বহুব্রীহি আমাদের শেষ হয়ে গেছে, 8টা ক্যাটাগরি যেটা বলছিলাম 8টা শেষ করলাম আমি। এবং হচ্ছে এর পরবর্তী যে সমাস গুরুত্বপূর্ণ এবং হচ্ছে মোটামুটি সহজ, এটা যে অব্যয়ীভাব সমাস, অর্থাৎ আমরা এর আগে জানি যে অব্যয় জিনিসটা কি, অব্যয় এর আগে আমরা পড়েছি এবং বলেছি যে অব্যয় হচ্ছে কি, অব্যয়ের কোনো ব্যয় নাই, অর্থাৎ পরিবর্তন হয় না, এটা একটা বিষয় থাকে। এবং পরবর্তী যে সমাসের বলছে, যে সমাসের পূর্ব পদে কি বলছে, অব্যয় থাকে, অর্থাৎ পূর্ব পদে অব্যয় থাকবে এবং বলছে যে অব্যয়ের অর্থ প্রধান থাকে, অর্থাৎ অব্যয়ের অর্থে কি পাবে, প্রাধান্য থাকবে, সেটাকে কি বলছে, অব্যয়ীভাব সমাস বলছে। অর্থাৎ যে অব্যয় এবং হচ্ছে অব্যয় পদের প্রাধান্য বা প্রধান, তাকেই অব্যয়ীভাব সমাস বলছে। যেমন হচ্ছে কি বলছে, ক্ষণে ক্ষণে, অনুক্ষণ, তাহলে এখানে কি, এখানে যখন অনু আমি বলছি, অনু একটা কি অব্যয়, আবার যদি আমি বলি এটা হচ্ছে কি এক ধরনের উপসর্গ, তাই না। আচ্ছা পরবর্তী যখন বলছি যে দুর্ভিক্ষ, তাহলে কি দুর্ভিক্ষ যখন আমি বলছি, অভাব, অভাব অর্থে, অভাব অর্থে আমরা আরেকটা নিয়ম নিচেই পাবো, তারপরে আমি আগেই বলে দিচ্ছি যে অভাব অর্থে, অভাব অর্থে
সব সময় কি হয়, সব সময় হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়। কি হয়, অভাব অর্থে সব সময় কি হয়, অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস সমাস হয়। অব্যয়ীভাব কি হয়, অব্যয়ীভাব সমাস হয়। আমরা একটু দেখব যে কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলেই বা হচ্ছে অর্থ আসলে আমরা হচ্ছে অব্যয়ীভাব সমাস হচ্ছে সিলেকশন করতে পারবো। যেমন হচ্ছে সামীপ্য অর্থে, সামীপ্য কাছাকাছি, অভাব অর্থে, বিপসা অর্থে, তারপরে বলছে যে সাদৃশ অর্থে, সাদৃশ অর্থে, তারপর যোগ্যতা অর্থে, তারপর পশ্চাৎ অর্থে, অনতিক্রম্যতা অর্থে, তারপর আরো বলছে প্রতিনিধিত্ব। এই যে শব্দগুলো আছে এগুলো অর্থে কি আমরা হচ্ছে প্রভৃতি নানা অর্থে হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। আরেকবার আমরা বলছি সামীপ্য অর্থ, অভাব, বিপসা, সাদৃশ্য, যোগ্যতা, পশ্চাৎ, অনতিক্রম্যতা এবং শেষেরটা বলছে প্রতিনিধিত্ব। এই যে শব্দগুলো আছে এই অর্থে হচ্ছে কি অব্যয়ীভাব সমাস হয়। আমি হচ্ছে আরো সহজ যে টেকনিকগুলা, এটা অব্যয়ীভাব যে দেখলেই যেন চেনা যায়, সমস্ত পদে দেখলেই যেন অব্যয়ীভাব সমাসটা আমরা চিহ্নিত করতে পারি, সেটার টেকনিকগুলোই আমি হচ্ছে নিচে আলোচনা করব। প্রথম টেকনিক যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কি সহজ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা টেকনিক, বলছে কোনো শব্দের শুরুতে, তাহলে কি শব্দের শুরুতে, তাই না, বা পূর্ব পদে যদি, তাহলে কি বলছে শব্দের শুরুতে, বা যেহেতু আমরা পদ নিয়ে কথা বলছি, সমাজ যেহেতু পূর্বপদ পরপদের বিষয় আসছে, তাহলে শব্দের শুরুতে বা পূর্ব পদে কি বলছে, যদি, আ, তারপর অনু, উপ, প্রতি, হর, তারপর যথা, ফি ইত্যাদি উপসর্গ থাকে, তখন আমরা সেটাকে কি বলছি, সেটাকে আমরা বলছি অব্যয়ীভাব। এই ক্ষেত্রে হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়। তাহলে এই ক্ষেত্রগুলোতে অব্যয়ীভাব সমাস হয়। আরেকবার আমরা দেখব শব্দগুলো কি কি আছে। বলছে যে হচ্ছে আ, অনু, উপ, প্রতি, হর, যথা, ফি, এই শব্দগুলো যখনই থাকবে, অর্থাৎ এই অব্যয় বা উপসর্গগুলো যখনই থাকবে, তখনই হচ্ছে কি আমরা হচ্ছে এখানে অব্যয়ীভাব সমাস হবে। আমরা একটু দেখব উদাহরণগুলো। বলছে আ দিয়ে কি আছে, দেখো বলছে আপাদ মস্তক। আ দিয়ে কি বলছে, আপাদ মস্তক। এই যে যখন আমি আপাদ মস্তক বলছি, তাহলে কি পা থেকে মাথা পর্যন্ত, তাহলে কি আমার এই যে বডি আছে, এই বডিটা আছে, এই বডির হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত তখন যখন আমি বলে ফেলছি, তখন বলছে যে এটা হচ্ছে আপদ মস্তক। পরবর্তীতে বলছে সমুদ্র হিমাচল, তাহলে কি আমরা পাচ্ছি, পাইলে কি করব আমরা হচ্ছে কি করব, অব্যয়ীভাব সমাস দিব, সমুদ্র হিমাচল। তারপরে বলছে আজীবন, আজীবন, তারপর হচ্ছে আমরণ, তারপরে বলছে আমৃত্যু। তাহলে এই যে দিয়ে অর্থাৎ উপসর্গ দিয়ে আমরা যেগুলো পাইলাম সেগুলোকে কি বলছি, এগুলো হচ্ছে আমাদের অব্যয়ীভাব। তেমন উপ দিয়ে উপনদী, তারপর উপকণ্ঠ, উপনগর, উপাচার্য, উপদ্বীপ, উপবন, উপপত্নী, উপমন্ত্রী, আরো হাজার হাজার যদি শব্দ থাকে উপ দিয়ে, তাহলে কি অবশ্যই আমরা যখনই শব্দের শেষে বা সমস্ত পদের প্রথম অংশে উপ পাবো, তখনই হচ্ছে কি, তখনই হচ্ছে আমরা এটাকে অব্যয়ীভাব সমাস হিসেবে কারেকশন বা উত্তরটা করব। হ্যাঁ, পরবর্তীতে আসি। বলছে প্রতি, প্রতিদিন, প্রতি গৃহে, তারপর প্রতিক্ষণে, প্রতি বছর, প্রতিকূল, প্রতিবাদ। আমাদের সমস্ত পদে তো এই শব্দগুলোই দেওয়া থাকে, এই শব্দগুলোই দেওয়া থাকে। আমাদের কি বলে যে এই সব প্রতিবাদ শব্দের প্রতিবাদ শব্দটি কোন সমাস, তাহলে আমরা যেহেতু এই শব্দগুলো থাকছে, আমরা জাস্ট হচ্ছে সমস্ত পদ দেখে চেনার চেষ্টা করছি যে প্রতিদিন, প্রতিগৃহ, প্রতিক্ষণে, প্রতি বছর, প্রতিকূল, প্রতিবাদ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রতি দিয়ে থাকলেই হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়ে যাচ্ছে। পরে বলছে অনু, যেমন হচ্ছে কি অনুগমন, অনুকূল, অনুসরণ, অনুক্ষণ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবং হচ্ছে ব্যতিক্রম একটা আছে, অনু দিয়ে বললাম, কিন্তু অনুতাপ যখন আমরা পাবো, এটা হচ্ছে কি সমাস হয়ে যাবে, এটা হচ্ছে প্রাদি সমাস হয়ে যাবে। আমরা প্রাদি সমাসে পরবর্তীতে যাব, তখন বলছে অনুতাপ, যখন আমি বলছি অনুতাপ, অনুতাপ হচ্ছে প্রাদি সমাস হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা একটু আগাই। বলছে হচ্ছে ফি, ফি দিয়ে কি বলছে, ফি বছর, তাহলে কি বছর বছর, ফি দিন, তাহলে কি বলছে দিন দিন, ফি হপ্তাহ, অর্থাৎ হপ্তাহ বলতে গেলে সপ্তাহকে বোঝাচ্ছে, তাহলে ফি সপ্তাহ, তাহলে কি বলছে সপ্তাহ সপ্তাহ, রোজ বলছে, ফি রোজ বলছে, তাহলে ফি রোজ বলতে গেলে কি বলছে, ফি রোজ, তাহলে হচ্ছে রোজ রোজ,
তারপর বলছে ফি শন, তাহলে শন বলতে কি সাল বোঝাতে, তাহলে শন শন মাহি মাহিনা, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে মাসকে বোঝাচ্ছে, তাহলে ফি মাহিনা যখন আমি বলছে তখন কি মাহিনা মাহিনা, তো অর্থাৎ ফি মাহিনা। তার মানে এখানে হর দিয়ে কিছু আছে, হরগোজ, হরতাল, হরদম। হর দিয়ে যখনই কোনো শব্দ পাবো আমরা সমাস নির্ণয়ের ক্ষেত্রে বা হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি এটা অব্যয়ীভাব, অব্যয়ীভাবটাকে কারেকশন করে আসব। পরবর্তীতে বলছে যথা, যথা ইচ্ছা, যথাশক্তি, যথারীতি, যথার্থ, যথাশাস্ত্র, যথাবিধি। এই যে যথা নিয়ে আমি মোটামুটি 6টার মতো শব্দ দিলাম, যথা নিয়ে আরো শব্দ আছে। এখন সব শব্দ আমার পক্ষে কি মুখস্থ করা সম্ভব? কখনোই সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে কি আমরা টেকনিকের মাধ্যমে হচ্ছে কি এই জায়গাটা মনে রাখা লাগবে। অর্থাৎ যথা দিয়ে সরি বলছে যথা দিয়ে যে শব্দগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কি হবে, এগুলো হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস হবে। পরবর্তী বলছে টেকনিক 2, বলছে পরপদের টে, অর্থাৎ পরপদে টে কিংবা অভাব, পরপদের টে কিংবা অভাব যদি যুক্ত থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে একটু মিস্টেক আছে, অব্যয়ীভাব কি হয়ে যাচ্ছে, অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। আমরা একটু দেখি, যেমন হচ্ছে বলছে ঘোলাটে, তাহলে যে এই যে টে এর জায়গায় কি হবে, টে এর জায়গায় হচ্ছে ঈষৎ দিয়ে আমরা ব্যাস বাক্য করে দেবো। এটা বলছে টে এর জায়গায় কি হবে, টে এর পরিবর্তনে হচ্ছে কি হবে, টে এর পরিবর্তনে হচ্ছে কি হবে, ঈষৎ, ঈষৎ হবে। টে এর পরিবর্তনে কি হবে, টে এর পরিবর্তন হচ্ছে ঈষৎ হবে। অর্থাৎ আমি বলছি ঘোলাতে, টামাতে, বখাতে, রোগাতে, আরো যদি কিছু টে থাকে, অসংখ্য টে দিয়ে শব্দ আছে, তাহলে যখনই আমরা টে পাবো, অর্থাৎ কি বলছি যে পরপদে টে যদি থাকে তাহলে কি এটা হচ্ছে অবশ্যই অবশ্যই অব্যয়ী, অব্যয়ীভাব, অব্যয়ীভাব কি সমাস। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গাটা আছে আমরা হচ্ছে টেটা গেল, এবার পরবর্তী বলছে যে অভাব, অর্থাৎ কোনো কিছুর যখন অভাব বোঝাবে, কোনো কিছুর যখন অভাব বোঝাবে তখন কি বলছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে অব্যয়ীভাব সমাস হবে। যেমন আমরা দেখি যে হা ভাত, কি বলছে, ভাতের অভাব, তাহলে কি বলছে, ভাতের কি অভাব, হা ভাত কি, ভাতের অভাব। এই যে যখন ভাতের অভাব আমরা বল দিলাম, যে অর্থাৎ অভাব যখনই থাকবে তখনই হচ্ছে কি হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। পরবর্তী যে জায়গাটা আছে বলছে গড় মিল, তাহলে মিলের অভাব, তাহলে কি বলছে, মিলের অভাব, কি বলছে, মিলের, মিলের কি অভাব, মিলের অভাব, তাহলে গড় মিল। বেহায়া, হায়ার অভাব। নিরামিষ, আমিষের অভাব। এখন যখন হচ্ছে কি আমিষের যখন অভাব হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে নিরামিষ খাইতে খাইতে বিরক্ত চলে আসে, তাহলে হচ্ছে আমিষের অভাব যখন হয় তখন সেটাকে বলছে নিরামিষ, অর্থাৎ অভাব আছে, সেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরবর্তী আমাদের যে অপ্রধান যে সমাসগুলো আছে, অর্থাৎ আমরা যে প্রধান যে মোটামুটি 6টা সমাস ছিল সেই সমাসটা পড়ে ফেলেছি, এবং অপ্রধান কিছু সমাস আছে, এই সমাসটা আমরা একটু দেখব। তার মধ্যে গুরুত্বপূর্ণ সমাস যেখান থেকে প্রশ্ন থাকেই থাকে, বলছে নিত্য সমাস। নিত্য সমাস বলছে যে সমাসের সমস্যমান পদগুলো সর্বদা একত্রে থাকে, বলছে যে সমাসের সমস্যমান পদগুলো সর্বদা একত্রে থাকে এবং হচ্ছে কি বলছে ব্যাস বাক্য হয় না, তাকে হচ্ছে নিত্য সমাস বলে। অর্থাৎ এটার হচ্ছে ব্যাস বাক্য করা যায় না, তখনই হচ্ছে এটা নিত্য সমাস হয়। আমরা একটু দেখা যাব, অর্থাৎ কি অন্য পদে সাহায্যও নেওয়া লাগে অনেক ক্ষেত্রে। তাহলে বলছে অন্য গ্রাম, গ্রামান্তর। আবার হচ্ছে 2 ও 90, 2 ও 90 দিয়ে কি আদৌ 92 হয়? 2 ও 90 দিয়ে কি 92 হয়? হয় না। আমরা 2 ও 92 নিয়ে আমরা কি করছি, যে এটাকে 2 ও 90 নিয়ে আমরা 92 বানাচ্ছি, জোর করেই বানাচ্ছি, জোর করে বানালেই কি হচ্ছে, এটা হচ্ছে নিত্য সমাস হয়ে যাচ্ছে। তারপর বলছে কেবল দর্শন, দর্শন মাত্র, অন্য গৃহ, গৃহান্তর। অন্য গৃহ কি হচ্ছে, গৃহান্তর। এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। আমরা একটু টেকনিকের দিকে যাব। নিত্য সমাসের 2-3টা টেকনিক আমি নিয়েছি, এই টেকনিকগুলো দেখলে নিত্য সমাসটা একেবারে সহজ হয়ে যাবে। পরবর্তী আসি আমি টেকনিক নাম্বার 1, যেটা বলছে যে সমস্ত পদের শেষে, অর্থাৎ যে সমস্ত পদ আছে সেটা শেষে মাত্র থাকলেই
চোখ বন্ধ করে হচ্ছে কি করব, চোখ বন্ধ করেই আমরা হচ্ছে নিত্য সমাস দিতে পারি। এখন বলছে যে যেমন কি বলছে, যেমন দেখা মাত্র, আসা মাত্র, শোনা মাত্র, তাহলে আমাদের যেহেতু সমস্ত পদটাই দেওয়া থাকে সমাস চিহ্নিত করার ক্ষেত্রে বা সমাস নির্ণয় করার ক্ষেত্রে, সেহেতু আমরা সমস্ত পদটা যখন মাত্র পাবো, অর্থাৎ কি সমস্ত পদে মাত্র পাবো, তখন আমরা নির্দ্বিধায় হচ্ছে কি নিত্য সমাস দিতে পারছি। তাহলে নাম মাত্র, চাহিবা মাত্র এবং হচ্ছে যাওয়া মাত্র, এগুলা প্রত্যেকটাই ক্ষেত্রে হচ্ছে মাত্র হচ্ছে কি সমস্ত পদের শেষে আছে, অর্থাৎ এটা হচ্ছে নিত্য সমাস। একটা ব্যতিক্রম আছে, অতি মাত্র, মাত্রাকে অতিক্রান্ত করে। অতিমাত্র কি, মাত্রাকে অতিক্রান্ত করে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা অবশ্যই আমাদের মনে রাখার চেষ্টা করা লাগবে, যে অতিমাত্র হচ্ছে কি মাত্রাকে অতিক্রম করে, এটা হচ্ছে কি সমাস, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, পরবর্তীতে আসি টেকনিক নাম্বার 2, যেটা বলছে যে সমস্ত পদের শেষে অন্তর থাকলে, এর আগে আমরা দেখলাম যে মাত্র থাকলে হচ্ছে কি নিত্য সমাস হয়েছে, এবার বলছি যে হচ্ছে কি অন্তর যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি হবে, নিত্য সমাস হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে দেশান্তর যখন আমরা দেখব তখন কি বলছে, দেশান্তর, রূপান্তর, কালান্তর, তারপর যুগান্তর, তারপর নামান্তর, ভাবান্তর, যখনই আমরা হচ্ছে কি সমস্ত পদের শেষে অন্তর পাবো তখন হচ্ছে নির্দ্বিধায় আমরা হচ্ছে এটা হচ্ছে নিত্য সমাস দিয়ে দিব। এবং হচ্ছে একটা ব্যতিক্রম আছে, বলছে তেপান্তর, তিন প্রান্তের সমাহার। কি বলছে, একটা ব্যতিক্রম পাইছি আমরা, বলছে তিন প্রান্তের কি বলছে সমাহার, সমাহার। তিন প্রান্তের সমাহার যখন আমরা বলছি, তাহলে এই তেপান্তরটা হয়ে যাচ্ছে আমাদের কি সমাস, এটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে দ্বিগু সমাসের কি হয়, দ্বিগু সমাসের হচ্ছে সমাহার বোঝায়, শেষে সমস্ত পদের শেষের দিকে কি বোঝায়, সমাহার বোঝায়, অর্থাৎ কোনো কিছুর মিল বা সমাহার বোঝায়। পরবর্তী আরেকটা অপ্রধান সমাস আছে, প্রাদি সমাস। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এখানে এই প্রাদি সমাসটা এবং নিত্য সমাসটা থেকে, অপ্রধান সমাসের মধ্যে থেকে, এই দুইটা জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা দেখি। উদাহরণ কম আছে, আমরা একটু দেখব। বলছে যে প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে, তাহলে কি বলছে, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে যদি কীট প্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হয় তাকে হচ্ছে প্রাদি সমাস বলছে। তাকে বলছে কি বলছে, কীট প্রত্যয় সাধিত, অর্থাৎ প্রত্যয়ের মধ্যে যে কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আছে, এই কীট প্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হয় তাকেই বলছে প্রাদি সমাস। এখন বলছে আমাদের একটু দেখবো যে অনুতে পশ্চাৎ, আমরা একটু দেখলাম যে অনুতাপ ওখানে ব্যতিক্রমে ছিল, যে অনুতাপ কি, অনুতাপ হচ্ছে কি আমাদের হচ্ছে প্রাদি সমাস। অনুতে পশ্চাৎ যে তাপ, সেটা হচ্ছে অনুতাপ। পরবর্তীতে বলছে যে হচ্ছে প্রকৃষ্ট রূপে ভাত, কি বলছে, বা প্রকৃষ্ট রূপে ভাত, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে প্রভাত, অর্থাৎ এই ভাতটা আসলে ভাত নয়, আমরা যে খাওয়ার ভাত বা অন্ন বুঝি সেটা নয়, এটা হচ্ছে ভাত এসছে হচ্ছে কোথা থেকে, ভাত শব্দটা এসছে হচ্ছে ভাতি থেকে, অর্থাৎ ভাতি শব্দের অর্থ কি, আলো। এই ভাতটা আলো হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রকৃষ্ট যে আলো সেটাকে প্রভাত বলছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি সমাস, প্রাদি সমাস। এখানে বলছে প্রবচন, তাহলে হচ্ছে কি প্রকৃষ্ট যে বচন বা যে বচন, যে বচন, অর্থাৎ ভালো যে কথা সেটাকেই কি বলছে, সেটাকেই বলছে প্রবচন, অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে আমাদের, এটাও হয়ে যাচ্ছে প্রাদি সমাস। তারপরে আরো কিছু উদাহরণ আছে, প্রভাত, তারপর হচ্ছে প্রগতি, প্রবল, প্রতাপ, প্রমাণ, পরিভ্রমণ, প্রদীপ, প্রভাষক। প্রাদি সমাসের সাথে যেহেতু হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটা কনফ্লিক্ট লাগে, আমরা চেষ্টা করব প্রাদি সমাসের মোটামুটি 10 থেকে 12টা যে উদাহরণটা আছে এটা একটু আত্মস্থ করার জন্য, তাহলে আর আমাদের কনফিউশনটা পরীক্ষার হলে কাজ করবে না। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি, সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সালাম দিয়ে আমি আজকে বিদায় নিব। এবং পরবর্তী যে ক্লাসটা হবে এটা হচ্ছে বাংলা বানানের নিয়ম, অর্থাৎ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং হচ্ছে বাক্যের যে হচ্ছে কি বাক্যের যে শুদ্ধিকরণ, এই জায়গাটা আমি হচ্ছে ক্লাস নিব। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।